স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছে জাহিদুল বাশার। আমি আতিফান জীবন। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল মানুষের পাশে দাঁড়ায়নি, দলের সভাপতি মণ্ডলীর সভায় প্রধানমন্ত্রী। চেক ডিজনার হলেই সাজা নয়, লাগবে চেক প্রাপ্তির বৈধ প্রমাণ। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। প্রায় 6 মাস পর সব আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল, টিকিট মিলছে কাউন্টারে, স্বাস্থ্যবিধি নিয়ে সংশয়। ভারত থেকে পেঁয়াজ আসার খবরে প্রভাব নেই বাজারে, মজুত করে দাম বাড়াচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। এবং বিসিবির কঠোর অবস্থানে নড়েচড়ে বসেছে শ্রীলঙ্কা, কোভিড টাস্কফোর্সের সঙ্গে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার জানিয়ে দেব পুরো খবর। মুখে বড় বড় কথা বললেও আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল বা সংগঠন সাধারণ মানুষের জন্য কাজ করেনি, পাশে দাঁড়ায়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সকালে গণভবনে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সভায় কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, শুধু আওয়ামী লীগ নয়, এর সহযোগী অঙ্গ সংগঠনগুলোও জীবনের ঝুঁকি নিয়ে জনসাধারণের জন্য কাজ করে আসছে। প্রশাসনের কর্মকর্তারাও আন্তরিকতার সাথে কাজ করছেন। দেশের অর্থনীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, করোনায় রেমিটেন্স কমে যাওয়ার আশঙ্কা থাকলেও উল্টো বেড়েছে। দেশে বর্তমানে রিজার্ভ আছে 39.4 বিলিয়ন ইউএস ডলার। আওয়ামী লীগের নিজস্ব ইকোনমি পলিসি আছে বলেই এটা সম্ভব বলে জানান শেখ হাসিনা। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিক নির্দেশনা দিতে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে বলেও জানান দলের সভাপতি। রাজনৈতিক দল হিসেবে আমরা যদি অন্য দলগুলি দেখি, তারা হয়তো শুধু ওই লিপ সার্ভিস অর্থাৎ মুখে মুখে কথা বলেছে, কিন্তু প্রকৃত মানুষের কাছে যে মানুষকে সাহায্য করা, সেটা কিন্তু আমরা অন্য দল বা অন্য সংস্থা অনেকেই আমরা দেখেছি তাদের উপস্থিতিটা ওভাবে দেখিনি। বহু এনজিও টেনজিও অনেকেই আছে, কিন্তু তাদেরকে আমরা সেভাবে কিন্তু ওভাবে দেখি নাই। কিন্তু আমাদের আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করেছে। সেই সাথে আমি প্রশংসা করি আমাদের প্রশাসনের কর্মকর্তারা, তারা কর্মচারী সবাই আন্তরিকতার সাথে কাজ করেছে। আগামী দিনের নতুন প্রজন্মের জন্য কিভাবে এই দেশটা এগিয়ে যাবে, কিভাবে চলবে, সেটাই আমাদের এখন থেকে আমরা প্রস্তুতি নিয়ে রাখবো বা আমরা নির্দেশনা দিয়ে দেব। এখন থেকে চেক ডিজনার হলেই সাজা হবে না জানিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই রায় প্রকাশ করা হয়েছে। রায়ে বলা হয়েছে, চেক ডিজনার হওয়ার পর চেক গ্রহীতাকে চেকদাতার সাথে লেনদেন বিষয়ক বৈধ চুক্তির বিষয়টি প্রমাণ করতে হবে। চেক প্রাপ্তির বৈধ কারণ প্রমাণ করতে না পারলে চেকদাতার সাজা হবে না বলেও রায়ে বলা হয়। গত 18 ফেব্রুয়ারি এ বিষয়ে আপিল আবেদনের নিষ্পত্তি করে প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চ এই রায় ঘোষণা করেন। 4.5 কোটি টাকা পরিশোধের বিবাদে ইমরান রশিদের বিরুদ্ধে মামলাটি করেন আবুল কাহার শাহিন নামের এক ব্যক্তি। আগে চেক ডিজনার হলেই চেকদাতার সাজা হতো। চেক মূলে চেক গ্রহীতার টাকা পাওয়ার কোনো কারণ আছে কিনা সেটি তেমন একটা দেখা হতো না। প্রায় 6 মাস পর সব আসনেই যাত্রী নিয়ে আজ থেকে সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। অনেকের মধ্যেই দেখা গেছে স্বাস্থ্যবিধি মানার অনীহা। অবশ্য রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার সহ অন্য সব স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা আগের মতোই বহাল রয়েছে। সীমিত আকারে ট্রেন চলাচল শুরুর 3.5 মাস পর পুরোপুরি স্বাভাবিক হলো ট্রেন চলাচল। সব আসনেই যাত্রী নিয়ে বুধবার ভোর থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় যাত্রীদের ভিড়। তবে যাত্রীদের শঙ্কা করোনা স্বাস্থ্যবিধি মানা নিয়ে, পাশাপাশি আসনে চলাচল করাই করোনা ছড়িয়ে পড়ারও শঙ্কা তাদের। সিচুয়েশন এখনো ভালো হয় না, করোনা বাড়তেছে, ইন্ডিয়াতে দেখলাম বাড়তেছে, বাংলাদেশেও বাড়তেছে, কিন্তু আমাদের সচেতনতা কমই। তো সচেতনতা এখন তো অ্যাক্সিডেন্ট পরে বসাইছে, 2 দিন পর দেখবেন মানুষের দাঁড়ায় যাচ্ছে, যেটা সচরাচর হয়, দাঁড়ায় গায়ের উপরে উঠে আসে। আমরা বিভিন্ন জায়গা থেকে আসতেছি, এখন আর সবাই তো একসাথে বসতেছি, স্বাস্থ্যবিধি কেমনে মানবেন? কোনোভাবে সম্ভব না। ভ্যাকসিন আসার পর বা কোনো কিছু একটা সলিউশন আসার পর এটা দিলে ভালো হতো। এর মধ্যে আর কি সামাজিক দূরত্ব মেনে চলাটাই একটু বেটার ছিল।
এদিকে মুখে শঙ্কার কথা বললেও অনেক যাত্রীর মুখেই দেখা যায়নি মাস্ক। মুখ থেকে নামিয়ে বা হাতে মাস্ক নিয়ে স্টেশনে চলাচল করেছেন তারা। টিকিট কাউন্টারের সামনেও দেখা গেছে ভিড়। চলতি ট্রেনের টিকিটের পাশাপাশি আগাম টিকিট কিনতে কমলাপুরে গেছেন মানুষ। রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, স্বাভাবিক ট্রেন চলাচল করলেও করোনা সংক্রমণ রোধে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার সহ সব ধরনের স্বাস্থ্যবিধি মানার উপর জোর দেওয়া হচ্ছে। প্ল্যাটফর্মে ঢোকার মুখে রাখা হয়েছে স্যানিটাইজার। ট্রেনে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করা হচ্ছে এবং যাত্রী সাধারণের জন্য সর্বোচ্চ চেষ্টাটা আমরা করে যাচ্ছি এবং আমরা এটা চালিয়ে যাবো, অব্যাহত থাকবে আমাদের প্রচেষ্টা। কোনো রকমভাবে একজন আসনবিহীন টিকিট বিক্রি হবে না এবং কোনো যাত্রী বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। এদিকে বুধবার থেকে আরও 18 জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। সব মিলিয়ে দেশের বিভিন্ন রুটে চলাচল করছে 218টি যাত্রীবাহী ট্রেন। নুরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে ট্রেন চলাচল শুরু হলেও স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। খুলনা রেল স্টেশনে টিকিট বিক্রির সময় সামাজিক দূরত্ব বজায় রাখা হলেও ট্রেনে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানা হচ্ছে না। যাত্রীদের অভিযোগ, কর্তৃপক্ষ যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রে করছে না সঠিকভাবে। রাজশাহীতে পাশাপাশি সিটে বসে ভ্রমণ করছেন যাত্রীরা, তবে মানা হচ্ছে না করোনাকালীন সময়ে ট্রেনে যাত্রী পরিবহনে নেয়া বিধিনিষেধগুলো। এদিকে গাজীপুর হয়ে রেলওয়ের বিভিন্ন রুটে চলাচলকারী লোকাল ও আন্তনগর এক্সপ্রেস ট্রেনগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ট্রেন থামার পর একসঙ্গে হুড়মুড় করে স্টেশন থেকে উঠছেন যাত্রীরা, নামছেনও একইভাবে। এ অবস্থায় ট্রেন যাতায়াতে অসন্তোষ জানিয়েছেন অনেক যাত্রী। তবে চট্টগ্রাম থেকে স্বাস্থ্যবিধি মেনে রেল শতভাগ যাত্রী নিয়ে যাতায়াত শুরু হয়েছে। ভ্যাকসিনেশন এবং জীবাণুনাশকের জন্য কোনো ব্যবস্থা আমার চোখে পড়ে নাই। এত তাড়াতাড়ি এটা সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হয় নাই মনে হয়, কারণ দেখেন অনেকেই মাস্ক ব্যবহার করতেছে না, হাত গ্লাভস ব্যবহার করতেছে না। রাজশাহী থেকে আমাদের সাথে রয়েছেন সহকর্মী মাইনুল হাসান। ট্রেন চলাচলের ক্ষেত্রে কতটা স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, কতটা নির্দেশিত মানা হচ্ছে সেই খবর জানবো। মাইনুল, সব আসনে যাত্রী নিয়ে আজ থেকে শুরু হলো। ট্রেনে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে যে প্রচুর যাত্রী নেওয়া হচ্ছে, ভিড় রয়েছে। রাজশাহীর কি পরিস্থিতি? আসলে আজকে থেকে ঠিক আগের চিরচেনা রূপেই কিন্তু ট্রেন চলাচল শুরু করেছে এবং এক্ষেত্রে আমরা দেখছি যে রাজশাহী স্টেশনে স্বাস্থ্যবিধি মানার যে প্রবণতা সেইটি কিন্তু একেবারেই নেই। বিশেষ করে রেলওয়ে কর্তৃপক্ষ যেসব উদ্যোগ নেওয়ার কথা ছিল, জীবাণুনাশক তারেল সহ বিভিন্ন রকম স্প্রে করার কথা, সেগুলোও কিন্তু আমরা দেখিনি। আমরা দেখছি যে ঠিক আগের মতোই যেমন যাত্রীরা হুড়াহুড়ি করে ট্রেনে উঠছে, তারা একে অপরের পাশাপাশি, যেহেতু আজ থেকে বসা চালু হয়েছে সেগুলো তারা পাশাপাশি বসছে এবং আমরা অনেক ক্ষেত্রে অভিযোগ পাচ্ছি যে ট্রেনে দাঁড়িয়েও যাত্রা করা যাচ্ছে। সেক্ষেত্রে স্বাস্থ্যবিধির বিষয়টা একেবারে মানা হচ্ছে না। আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা মূলত বলছে যে হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত না এই মুহূর্তে তারা বিষয়টিকে ঠিকভাবে দেখছেন না। তারা বলছেন যে অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না, অনেকে মুখে মাস্ক ছাড়াই তারা ট্রেনে উঠছেন এবং যেহেতু একে অপরের সাথে অপরিচিত অনেকে উঠছেন, তারা সংক্রামিত কিনা সেইটি নিয়েও শঙ্কা তাদের মধ্যে রয়ে গেছে। সেক্ষেত্রে এই যে পূর্ণাঙ্গভাবে পাশাপাশি যাত্রী নিয়ে যে চলাচলের ট্রেনের যে সিদ্ধান্তটি, সেইটি তারা এই মুহূর্তে তারা বলতে চাচ্ছেন যে এই মুহূর্তে সরকার এই ব্যবস্থা না নিলেই হয়তো সংক্রমণের হাত থেকে কিছুটা রক্ষা পাওয়া যেত। রাজশাহী থেকে মোট 10 জোড়া ট্রেন চলাচল করছে সকাল থেকে, সিক্স সিটি, বনলতা এবং ঠিক এখন এই মুহূর্তে 2:15 খুলনার উদ্দেশ্যে কপোতাক্ষ এক্সপ্রেস ছেড়ে যাবে। তো এই ট্রেনে আমি দেখেছি যে মানুষের মধ্যে সামাজিক দূরত্ব মানা বা করোনা সংক্রমণ থেকে রক্ষার যে ন্যূনতম যে উপায়গুলো, মুখে মাস্ক ব্যবহার বা একে অপরের সাথে ঘিসাঘিসি করে না বসায়, এই বিষয়গুলো আমরা এখানে প্রবণতা একেবারেই কম দেখেছি। এইখানে ঠিক আগে চিরচেনা যে রূপ, ট্রেনে একে অপরের সাথে ঘেঁষে করে বসা, হুড়ো করে ওঠা এবং সেই সাথে ট্রেন থামার সাথে সাথে হুড়ো করে নামা এবং করোনা সংক্রমণ থেকে রক্ষায় সামাজিক দূরত্ব নিশ্চিতের যে বিষয়টি বা সামাজিক সুরক্ষার যে বিষয়টি, সেইটি একেবারেই মানা হচ্ছে না এবং এই বিষয়ে স্টেশন কর্তৃপক্ষ বা রেলওয়ে কর্তৃপক্ষের কোনো ধরনের উদ্যোগ আমরা সকাল থেকে কিন্তু এখন মধ্যে আমরা দেখতে পাইনি। মাইনুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। রাজশাহী থেকে ট্রেন চলাচলের খবর জানাচ্ছিলেন। দেশে নতুন করোনা শনাক্তের সংখ্যা কমলেও বাড়ছে মৃত্যুহার। মৃতদের বেশিরভাগই বয়স্ক, তবে মৃত্যু বাড়ার কোনো ব্যাখ্যা নেই স্বাস্থ্য বিভাগের কাছে। আর চিকিৎসকরা বলছেন দেরিতে হাসপাতালে আসায় কমছে না করোনায় মৃত্যু। দেশে করোনা শনাক্তের সংখ্যা প্রায় 3.5 লাখ। প্রতিদিন নতুন শনাক্ত 1,500-এর বেশি। 2 মাস আগে শনাক্তের হার নমুনা পরীক্ষার 25 ভাগের মতো থাকলেও এখন তা 12%। তবে উল্টো চিত্র মৃত্যুতে। সংক্রমণ অর্ধেকে নামলেও কমেনি মৃত্যু।
2 মাস আগে মৃত্যুহার 1.2 থেকে এখন তা বেড়ে দাঁড়িয়েছে 1.4-এ। শনাক্তের সংখ্যা কমার সঙ্গে সঙ্গে প্রতিদিন কমছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। কোভিড হাসপাতালে ৭৯ বেডই খালি। তবে নানা কারণে হাসপাতাল বিমুখ রোগীরাও বাড়িতে চিকিৎসা নিতে গিয়ে অনেকেই জটিল অবস্থায় চলে যাওয়ার পর ভর্তি হচ্ছেন হাসপাতালে। ততক্ষণে বড় ধরনের ক্ষতির শিকার রোগীরা। আমাদের দেশে যে ভাইরাসের যে রূপান্তরিত স্ট্রেনটা সেটা হলো G614। এখানে বলা হচ্ছে 614 সংক্রমণ বেশি করে মৃত্যুহার কমায়। এখন হয়তো ভবিষ্যতে আমরা বুঝতে পারবো যে আসলে মৃত্যুহার কমছে নাকি বেড়ে যাচ্ছে। করোনায় মারা যাওয়া ব্যক্তিদের ৭৭% বয়স ৫০-এর বেশি। এদের বেশিরভাগই আগে থেকেই নানা রোগে আক্রান্ত ছিলেন। এসব রোগীদের জন্য প্রয়োজন বাড়তি যত্ন। বয়স্ক মানুষ, অন্যান্য রোগ আছে, ওজন বেশি, ধূমপাই, এনাদের মধ্যে সম্ভবত এখন সংক্রমণটা বেশি হচ্ছে। আর একটা হলো পুরুষ মানুষের কোষের মধ্যে এক্স ক্রোমোজোম থাকে একটা, আর একটা হলো ওয়াই, এবং বলা হচ্ছে যে এক্স ক্রোমোজোম একটা থাকার ফলে পুরুষের মধ্যে সংক্রমণ মৃত্যু হার বেশি হয়। করোনা ঝুঁকি সত্ত্বেও এখন সারা দেশের জীবনযাত্রা প্রায় স্বাভাবিক। করোনা আক্রান্তদের অনেকেই গুরুত্ব দিচ্ছেন না সংক্রমণ। তবে চিকিৎসকদের পরামর্শ, মৃত্যু কমাতে হলে হাসপাতালে ভর্তি বাড়ানো ও মৃত্যুর কারণ বিশ্লেষণ জরুরি। মারা তো যাচ্ছে, বাসার ম্যানেজমেন্টে দেরি করে এসে হসপিটালে আসছে। অনেকেই হয়তো হসপিটালে কারেক্টলি আসছে না, টাইমলি আসছে না। এটাও একটা বেশি কনফিডেন্স গ্রো করে গেছে, মানে ওভার কনফিডেন্স হয়ে গেছে। মানে ভালো দেশ বাসায় ম্যানেজ করা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স হয়ে দেরিতে আসাও ডেঞ্জারাস। বিশ্বের বিভিন্ন দেশেই কমছে করোনায় মৃত্যুহার। বাংলাদেশে এ পর্যন্ত মারা গেছেন ৪,৮০০-র বেশি মানুষ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা ২.৫ মাস শরীরে বয়ে বেরিয়েছেন করোনার জীবাণু। পরপর 4টি পরীক্ষায় পজিটিভ আসার পর পঞ্চমবারে করোনামুক্ত হয়েছেন রেজাউল করিম নামে এক ব্যক্তি। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে এমন ঘটনা বিরল। সুস্থ হওয়ার পরও শরীরে মৃত্যু ভাইরাসের RNA থাকার কারণে বারবার পজিটিভ আসতে পারে বলে মত দিয়েছেন তারা। তবে এমন রোগীর মাধ্যমে করোনা ছড়ায় না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 40 বছর বয়সী রেজাউল করিম। টানা 2.5 মাস করোনায় ভোগা এই ব্যক্তি শিকার হয়েছেন তিক্ত এক অভিজ্ঞতার। 26 জুন স্কয়ার হাসপাতালে প্রথমবার করোনা পজিটিভ হওয়ার 15 দিন পর দ্বিতীয় পরীক্ষা করান ICDDRBতে। ফলাফল পজিটিভ। 11 দিন পর 21 জুলাইতে করোনার তৃতীয় পরীক্ষাতেও পাল্টায়নি ফলাফল। তারও 14 দিন পর চতুর্থ দফার পরীক্ষাতেও করোনা পজিটিভ হন রেজাউল। রেজাউল জানান, 15 দিনের পর থেকেই শারীরিক অসুস্থতা কমতে থাকে তার। পরে উপসর্গ কম থাকলেও পরীক্ষায় বারবার পজিটিভ আসতে থাকায় হারিয়ে ফেলেন মনোবল। 3 বার পর্যন্ত আমি স্বাভাবিক ছিলাম। যখন 4 বারের বেলা আমার পজিটিভ হয়ে যায়, তখন অ্যাকচুয়ালি আমি খুব নার্ভাস হয়ে যাই। আমি প্রচণ্ড ভয় পাই। তখন আমার খুব খারাপ লাগছিল যে আমি হয়তোবা মারা যাব। টানা 2.5 মাস করোনা পজিটিভ থাকার পর গেল 24 আগস্টে পঞ্চম দফার পরীক্ষায় করোনা থেকে মুক্তি মেলে রেজাউলের। একের পর এক আমি এইভাবে 14-15 দিন পর পর আমি টেস্ট করে আমার পজিটিভ হয়। আবার স্যারকে দেখাই, ডাক্তারকে দেখাই, উনি আবার ওষুধ চেঞ্জ করে দেয় বা সেম ওষুধ দেয়, আমি ওষুধগুলো খাই। এইভাবে পর আমি 5 বার টেস্ট করাই, 5 বারের বেলায় আমার নেগেটিভ আসে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, একাধিক কারণে টেস্টে ফলাফল পজিটিভ আসতে পারে, যা নেতিবাচক প্রভাব ফেলতে পারে রোগীর মনোজগতে। নাকের ভিতরে যে জায়গাটাতে পরীক্ষা করা হয় সেই জায়গাটা নেজাল ইপিথেলিয়াম বলে। নেজাল ইপিথেলিয়ামে মৃত ভাইরাস থাকে। সেই মৃত ভাইরাসের ভিতরে এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ আরএনএ থেকে যায়। সেই আরএনএ থেকে যাওয়ার কারণে পরবর্তী সময়ে এই কোভিড টেস্টটা পজিটিভ হয়। এটা রোগ ছড়ায় না, সংক্রমিত করে না। যার ভিতরে থাকে সেও সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে না, তার ভিতরে কোনো উপসর্গ থাকে না, এবং অন্য কেউ সংক্রমিত করে না। সুতরাং এটা নিয়ে ভয়ের কিছু নাই। 2.5 মাস পর্যন্ত কনজিকিউটিভ 5টি টেস্ট কেন পজিটিভ হলো, তা অবশ্যই বিশদ পরীক্ষা নিরীক্ষা, গবেষণা এবং ফলো আপের প্রয়োজন আছে বলেই মনে হচ্ছে। এই রুগীকে ফলো আপ করতে হবে, এ ধরনের অন্যান্য কেসগুলোকে ফলো আপ করতে হবে, এবং পরীক্ষাগুলো সঠিক হয়েছে কিনা, রিয়েজেন্ট ভালো ছিল কিনা, পরীক্ষার পদ্ধতি সঠিক কিনা, সেটিও আমাদেরকে দেখতে হবে। বিশ্বজুড়ে করোনার গতি প্রকৃতি এবং উপসর্গ নিয়ে এখনও চূড়ান্ত মীমাংসায় পৌঁছাতে পারেননি চিকিৎসা বিজ্ঞানীরা। এমন উপসর্গে ভোগা রোগীদের আতঙ্কিত না হয়ে
স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে মেনে চলার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত থেকে পেঁয়াজ আসার খবরেও কমছে না বাজারে অস্থিরতা। আজও রাজধানীর বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। মঙ্গলবারের চেয়ে খুচরায় 5 টাকা বেড়ে কারণ বাজারে 95 টাকায় বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ, আর পাইকারিতে বিক্রি হচ্ছে 85 টাকায়। ক্রেতাদের অভিযোগ, মজুত করার মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের দাম বাড়াচ্ছেন অসাধু বিক্রেতারা। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজের পাইকারি দাম 60 টাকা এবং খুচরায় বিক্রি হচ্ছে 65 টাকা করে। এদিকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আজও অভিযান পরিচালনা করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রপ্তানির অনুমতির পর ভারতের বিভিন্ন স্থলবন্দরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে শত শত পেঁয়াজের ট্রাক প্রস্তুত রাখা হয়েছে। সরকারি নির্দেশনার কাগজ হাতে পাওয়ার পর ঢুকতে শুরু করবে পেঁয়াজের ট্রাক। রাজধানীর শ্যামবাজারে চলছে ভোক্তা অধিকারের অভিযান। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। আমরা সরাসরি সেখানকার পরিস্থিতি জানবো। সাজ্জাদ, গতকালকে এই অভিযান যখন শুরু হয় তারপরের থেকে কিন্তু ধারণা করা হচ্ছিল পেঁয়াজের দাম কমবে, কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো প্রভাব তো দেখা যাচ্ছে না, কারণ কর্মকর্তারাই বলছেন যারা পেঁয়াজ বিক্রেতা তারা কোনো যুক্তি দেখাতে পারেননি। তাহলে কমছে না কেন? জি, আপনি যথার্থ বলেছেন। আসলে গতকালকে ধারাবাহিকতা আজকেও কিন্তু বেশ কয়েকটি দোকানে এর মধ্যে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে এবং আজকেও কিন্তু ঠিক ওই রকমই কিন্তু অনিয়ম পাচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে তারা কিন্তু এলসির কাগজ কিংবা কেনার যে কাগজ সেগুলো দেখাতে পারছে না। সেসব অনিয়মের কারণে কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি দোকানে জরিমানা করেছে। আপনাকে যদি দেখায় যে এখনও কিন্তু সেই অভিযান কিন্তু চলমান আছে। তো এখানে এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। তো আমরা ওনার কাছ থেকে আসলে এখন পর্যন্ত অভিযানের সবশেষ খবর জানবো। এখন পর্যন্ত আপনারা কতটি দোকান অভিযান চালিয়েছেন এবং কত টাকা জরিমানা করেছেন আর কি কি অনিয়ম পাচ্ছেন? দেখুন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় মূলত আমরা অভিযান পরিচালনা করছি সূত্রাপুর থানার পুলিশের সহযোগিতা নিয়ে। এখানে এসে যেটি আমরা দেখছি সেটি হচ্ছে যে ক্রয়কৃত মূল্য কত এবং তারা বিক্রয় মূল্য কত নির্ধারণ করেছে, অর্থাৎ ক্রয় এবং বিক্রয়ের মধ্যে যে ডিফারেন্স কতটুকু আছে এটি আমরা একটু জাস্টিফাই করে দেখছি এটি যৌক্তিক কিনা। এর সাথে আমরা দেখছি যে কোথা থেকে ক্রয় করেছেন, এটি বাইরের না দেশি পেঁয়াজ, দেশি হলে কোন জেলা থেকে আসছে, ওই জেলা থেকে যথাযথভাবে তারা নিয়ে আসছে কিনা, অর্থাৎ তাদের যে ক্যাশ মেমো রয়েছে এই ক্যাশ মেমোর অ্যাড্রেসটা যথাযথ কিনা এবং আমাদের সেই জেলাতেও সহকর্মী রয়েছেন সেখানেও আমরা একটু ভেরিফাই করে দেখছি যে ওই দামেই সেখানে বিক্রয় হয়েছে কিনা। বাইরের পেঁয়াজের ক্ষেত্রে এলসির কাগজপত্রের মানে সেটি আমরা দেখছি যে কত দামে তাদের পড়েছে, এর সাথে তার মূল্য তালিকা দিয়েছে কিনা এবং তালিকায় প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে বিক্রয় করছে কিনা, এগুলো আমরা একটু জাস্টিফাই করে দেখি কি পাচ্ছেন। এবং দুটো অনিয়ম আমরা এখানে লক্ষ্য করলাম। একটি হচ্ছে যে তালিকায় প্রদর্শিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে পেঁয়াজ বিক্রি করা, যেটি সেটিও আমরা দেখেছি। এর সাথে ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের যে ডিফারেন্স এটাও অনেক বেশি আমরা দেখতে পেয়েছি। ফলে এই দুই অপরাধে কয়েকটি প্রতিষ্ঠানকে আমরা জরিমানা আরোপ করে দিয়েছি। ভারত থেকে আমদানি করা পেঁয়াজগুলো আসলে তারা কত দামে আমদানি করেছে, এখন কত বিক্রি করছে, এলসিতে কত দাম আছে আর এখন কত বিক্রি করছে? না দেখুন, আমরা কাগজপত্রে যেটি দেখলাম যে এই পাশে যেটি আমরা সেবা কর্পোরেশন এখানে দেখলাম যে 17 টাকার মতো কেজি এলসির দাম পড়েছে। তবে এটি অবশ্য আগেকার এলসির কাগজ, আর এর সাথে তাদের আনলোডিং লোডিং পরিবহন কস্ট আছে, আরও কিছু আনুষঙ্গিক খরচপত্র রয়েছে। এই দিয়ে তারা যেটি বিক্রি করতে 40 থেকে 45 টাকা কেজি, সেটি আমার মনে হয় যৌক্তিক দাম ছিল, অথচ তারা লিখে দিয়েছে 60 টাকা 62 টাকা প্রতি কেজি। এটি অযৌক্তিক, তারা কোনো ব্যাখ্যা দিতে পারছেন না। এই জন্য আপনারা জরিমানা করেছেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন যে আসলে আগের আমদানি করা যে পেঁয়াজ সেগুলো মূলত 17 টাকা মূল দাম, তার সঙ্গে অন্যান্য খরচ দিয়ে। সাজ্জাদ, আরেকটা বিষয় একটু জানতে চাইবো, আপনি সকাল থেকে বিভিন্ন বাজার ঘুরেছেন, গতকালকের অভিযান সম্পর্কে আপনি জানেন, কর্মকর্তারা অভিযান চালিয়েছেন, সব মিলিয়ে এই অভিযানের প্রাপ্তি আসলে কি? সাধারণ ক্রেতারা কি কোনো প্রভাব দেখতে পাচ্ছেন বাজারে? আসলে এই অভিযানটাতে চালানো হচ্ছে তো পাইকারিও শুধু নয় এবং আড়তে, যেখানে মূলত আমদানি করা এবং দেশের বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজ নিয়ে এসে শ্যামবাজারে মূলত মূল যে পাইকারি বাজার এখান থেকেও কিন্তু
পেঁয়াজ নিয়ে সেটা কারওয়ান বাজারেও কিন্তু পাইকারি বিক্রি এবং খুচরা বিক্রি করা হয়। তো এখন মূলত এই অভিযানে এখানে সরাসরি ভোক্তারা এখানে সংশ্লিষ্টতা নেই, মূলত ভোক্তারা যেটি আমি সকালে কিন্তু কারওয়ান বাজারে ছিলাম সেখানে যেটি আমি দেখেছি যে সেখানে কিন্তু কারওয়ান বাজারে যে ভোক্তারা কিন্তু সেই সুফল বলতে গতকালকে অভিযান চালানো হয়েছে কিন্তু আজকে কিন্তু দাম কমেনি, ভোক্তা পর্যায়ে কিন্তু দেখা যাচ্ছে যে 5 টাকা কেজিতে দাম বৃদ্ধি পেয়েছে। তবে আজকে শ্যামবাজারে যেটা আমরা দেখেছি যে দাম কিন্তু সাজ্জাদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয় পরবর্তীতে অভিযানের খবর আবারও জানবো আপনার কাছ থেকে। এদিকে ভারত রপ্তানি বন্ধের পর চট্টগ্রাম বন্দর দিয়ে 6 দেশ থেকে প্রায় 1.5 লক্ষ টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র নিয়েছেন ব্যবসায়ীরা। তবে এসব পেঁয়াজ বাজারে আসতে সময় লাগবে কমপক্ষে 2 সপ্তাহ। এদিকে রপ্তানি বন্ধের পর দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে বাড়ছে পেঁয়াজের দাম। 40 টাকার পেঁয়াজ 4 থেকে 5 ঘন্টার ব্যবধানে বিক্রি হয় 70 টাকায়। বাজার স্থিতিশীল করতে বিকল্প দেশ থেকে পেঁয়াজ আনতে মঙ্গলবার 30,812 টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র খোলা হয়েছে। চট্টগ্রাম বন্দরের হিসাব বলছে চলতি অর্থ বছরে এখন পর্যন্ত চট্টগ্রাম বন্দর ও টেকনাফ স্থল বন্দর দিয়ে মোট পেঁয়াজ আমদানি হয়েছে 1082 টন। মঙ্গল ও বুধবার মোট 48,056 টন পেঁয়াজ আমদানির জন্য অনুমতিপত্র খোলা হয়েছে। দর্শক, এই মুহূর্তে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ব্রিফিং করছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শুধুমাত্র আপনাদের মাধ্যমে যেটা বলতে চাই যে মানুষ যেন পেনিক বাইটা বন্ধ করে। সমস্যা আছে, 8 মাসের মধ্যে আমরা অবস্থা স্বাভাবিক করে ফেলবো। দেশে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আছে আমাদের 1-2 মাস 3 মাস চলার মতো। যদি একটুখানি আমরা ব্যালেন্স করে চলি তাহলে কিন্তু আমরা এই বিপদ থেকে পার হতে পারবো। এই বিষয়ে আরো জানাতে এবার চট্টগ্রামের খাতুরগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, বাংলাদেশে প্রবেশের জন্য বেশ কিছু ট্রাক বন্দরে আটকে আছে, তো এই খবরে চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারে পেঁয়াজের দামে কোনো প্রভাব পড়েছে কিনা? গতকাল আমরা দেখেছি দফায় দফায় কিন্তু পেঁয়াজের দাম বিক্রি বেড়েছে। সকালে যে পেঁয়াজ 40 টাকা বিক্রি হয়েছে সেটি দুপুর পার হতেই সেটি কিন্তু 70 টাকা পর্যন্ত আমরা দেখেছি যে দাঁড়িয়েছিল। তো এর পরে যখন গতকাল নতুন করে যে ঘোষণাটি আসে বন্দরে যেসব ট্রাকগুলো আটকে ছিল সেগুলো ছেড়ে দেওয়া হবে, এমনটি ঘোষণা আসার পর থেকে মূলত বাজারের পরিস্থিতি যেই ঊর্ধ্বমুখী যেই পরিস্থিতি ছিল সেটি অনেকটা স্থিতিশীল হয়েছে। অর্থাৎ 70 টাকা পর্যন্ত যেই দামটি বেড়েছিল সেটি কিন্তু এখনো সেই জায়গায় আছে। আজকে সকাল থেকেই আমরা দেখেছি সেই দরেই মূলত খাতুনগঞ্জে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম নগরের কাজীরদেউরি বাজারে। এখানে যদিও যেই খুচরা বিক্রেতা যারা আছেন তারা কিন্তু এই 80 থেকে 90 টাকা দরে বিক্রি করছেন। বিশেষ করে ভারতীয় যে পেঁয়াজগুলো সেগুলো 80 টাকা দরে বিক্রি হচ্ছে। তারা বলছেন এখন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা কিন্তু তাদের যে পেঁয়াজ বিক্রি করার পরে যেই রসিদ দেওয়ার কথা সেটা কিন্তু দিচ্ছেন না, কারণ এই নিয়ে তাদের মধ্যেও শঙ্কাই রয়েছে। কারণ খুচরা বাজারে তারা যখন এই দামে বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করতে যাবে তখন অনেক সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়, সেক্ষেত্রে তাদের নাজেহাল হওয়ার শঙ্কা থাকে। সেই ক্ষেত্রে ক্রেতাদের যেই বিক্রেতার যদি রসিদ থাকে সেক্ষেত্রে তাদের এই ঝামেলাটুকু এড়ানো সম্ভব হয়, কিন্তু বিক্রেতারা সেটি না দেওয়ার কারণে তাদের ঝামেলায় পড়তে হতে পারে এমনটি আশঙ্কা তারা করছেন। আর যে বিষয়টি সেটি হলো পেঁয়াজের এই যে ঊর্ধ্বমুখী বাজারে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে এখন পর্যন্ত চট্টগ্রামে কোনো ধরনের অভিযান পরিচালিত হয়েছে কিনা? আপনি জানেন চট্টগ্রামের খাতুনগঞ্জে কিছুদিন আগে অভিযান পরিচালনা করা হয়েছিল, 10টি দোকানকে জরিমানা করা হয়। এরপর কিন্তু পরের দিন তারা পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছিল। তো আমরা দেখেছি এরপর থেকে যে প্রশাসনের যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সেটি কিন্তু খাতুনগঞ্জে তেমন একটি নেই। আর এখানে যারা ব্যবসায়ী তারাও কিন্তু মনে করছেন যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দিয়ে আসলে এটি নিয়ন্ত্রণ করা যাবে এমনটি নয়, কারণ এখন যেহেতু ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে সেজন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে যতটুকু না নিয়ন্ত্রণ করা যাবে তার চেয়ে বেশি মনোযোগ দিতে হবে যে বিকল্প দেশগুলো রয়েছে সেগুলো থেকে আমদানি বাড়ানোর ক্ষেত্রে তৎপরতা জোরদার করার কথা তারা বলেছেন। এবং তারা আমরা এরই মধ্যে চট্টগ্রাম বন্দরের সূত্রে যেটি জেনেছি সেটি হচ্ছে গতকাল পর্যন্ত প্রায় 20,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানির জন্য আমদানির অনুমতিপত্র নিয়েছেন বিভিন্ন ব্যবসায়ীরা, যেটি ভারত ছাড়া বিভিন্ন দেশ থেকে যেমন তুরস্ক, চীন সহ 6টি দেশ থেকে তারা আমদানির জন্য অনুমতিপত্র নিয়েছেন। এবং হয়তো আগামী সপ্তাহ থেকেই সেই পেঁয়াজগুলো আসা শুরু হতে পারে, তখন সংকটটা অনেকটাই কেটে যাবে বলে এখানকার ব্যবসায়ীরা মনে করছেন। চট্টগ্রাম থেকে পেঁয়াজের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইফতেখার ফয়সাল। সরকারি ক্রয় সংক্রান্ত কাজে ইজিপি বা স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হলেও কার্যাদেশ পাওয়ার ক্ষেত্রে এখনও রাজনৈতিক প্রভাব আর সিন্ডিকেটই মূল ভূমিকা পালন করছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি।
এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, বিশ্বব্যাংকের সহায়তায় যে প্রত্যাশা নিয়ে 10 বছর আগে ইজিপি করা হয়েছিল তা এখনও পূরণ হয়নি। যতটুকু সামর্থ্য তৈরি হয়েছে এবং সম্ভাবনা তৈরি হয়েছে সেই তুলনায় আমাদের প্রাপ্তি খুবই কম, এবং মোটা দাগে যেটি বলবো যে আমাদের এই ইজিপি প্রবর্তনের ফলে দুর্নীতি নিয়ন্ত্রণ, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা, সুশাসন নিশ্চিত করা, এক্ষেত্রে কোনো ইতিবাচক ফল ইজিপি আমাদেরকে দেয়নি, এটি অত্যন্ত পরিষ্কার। অস্ত্র মামলায় ঢাকার সিএমএম আদালতে সাফাই সাক্ষ্য দেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। আগামীকাল এই মামলায় যুক্তিতর্কের দিন ধার্য করেছে আদালত। এর আগে মঙ্গলবার মাত্র 4 কার্যদিবসে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস মামলায় সাক্ষ্য গ্রহণ করেন। গেল 27 আগস্ট অস্ত্র মামলায় শাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। 15 জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে শাহেদকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তাকে নিয়ে উত্তরায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধারের ঘটনায় একটি মামলা হয়। এ বিষয়ে আরো জানাতে সিএমএম আদালত থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল ফেরদৌস তানভি। মোহাম্মদ শাহেদ সাফাই সাক্ষ্য দেননি, তো এই মামলায় যুক্তিতর্কের জন্য আগামীকাল দিন ধার্য করা হয়েছে। এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আজকে আর তার শাহেদ অস্ত্র মামলায় দোষী না নির্দোষ সেটির তার নিজের সপক্ষে বক্তব্য দেওয়ার জন্য আত্মপক্ষ সমর্থনের দিন নির্ধারিত ছিল। সকালে যখন মামলাটির শুনানি শুরু হয় আদালতে তিনি আত্মপক্ষ সমর্থন করবেন না বলে আদালতকে জানান। পরে আদালত যুক্তিতর্কের দিন নির্ধারণ করেন আগামীকাল এবং রোববার, দুদিন যুক্তিতর্ক শুনানি হবে এই মামলায়। এবং এই মামলাটি কিন্তু খুব দ্রুত গতিতে মামলার শুনানি শেষ হয়ে গেছে। গতকালকেই মামলার গ্রহণ শেষ হয়েছে। আসামিপক্ষ মোট 14 জন সাক্ষী ছিল, কিন্তু আদালত 11 জনের সাক্ষ্য নিয়েছেন। যেটি রাষ্ট্রপক্ষের আইনজীবী যেটি বলছেন যে যদি 2 দিন যুক্তিতর্ক শুনানি হয় এবং রোববারের মধ্যে যুক্তিতর্ক শেষ হলে এই মামলায় রায়ের দিন নির্ধারণ করবে আদালত, এবং সেই ক্ষেত্রে হয়তো এই মাসেই মামলাটির রায় হতে পারে। এবং একটু জানিয়ে রাখি যেসব ধারায় এই আসামির বিরুদ্ধে অস্ত্র মামলায় শাহেদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেসব ধারায় সর্বোচ্চ শাস্তি রয়েছে যাবজ্জীবন। এবং দুপুরে আদালত আবারও উঠেছিলেন এবং মোহাম্মদ শাহেদকে আদালত জানিয়েছেন যে রাষ্ট্রপক্ষে যেসব সাক্ষী দেওয়া হয়েছে সেই সব সাক্ষীর আনা তারা যেসব বক্তব্য দিয়েছেন এবং যে তদন্ত কর্মকর্তার যে প্রতিবেদন দেওয়া হয়েছে সেই তিনি বক্তব্য শুনেছেন। তিনি সাফাই সাক্ষ্য দেননি, তিনি নির্দোষী কিনা সেটি আদালত তার কাছে জানতে চান। তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং পরবর্তীতে আদালত যুক্তিতর্কের দিন নির্ধারণ করেন। সিএমএম আদালত চত্বর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ঘুষের মামলায় পুলিশের সাবেক ডিআইজি মিজানুর রহমান ও দুদকের সাবেক পরিচালক খন্দকার এনামুল বাসিরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ 7 অক্টোবর। আজ সাক্ষ্য দেন দুদকের 2 উচ্চমান সহকারী। ঢাকার 4র্থ বিশেষ জজ শেখ নাজমুল আলমের আদালতে 3য় দিনের মতো এই সাক্ষ্য গ্রহণ হয়। মামলায় মোট সাক্ষী 17 জন। 19 আগস্ট এই মামলার বাদী দুদকের পরিচালক শেখ মোহাম্মদ ফানাফিল্লাহ আদালতে তার জবানবন্দি দেন। ঘুষ লেনদেনের অভিযোগে বরখাস্ত করা হয় ডিআইজি মিজান ও দুদক কর্মকর্তা এনামুল বাসিরকে। তৃতীয় দিনের মতো অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড অপসারণে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুধবার সকালে শুরু হওয়া এই অভিযান চলবে দিনব্যাপী। গুলশান 2, বনানী 11 এবং প্রগতি সরণিতে চলমান এই উচ্ছেদ অভিযানে প্রায় শতাধিক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদনহীন সব সাইন, প্রজেক্ট সাইন, সাইনবোর্ড, প্যানাপ্লেক্স, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও সাইনবোর্ড সরানো এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এছাড়াও সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টির কারণে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করা হয়েছে। সবাই একযোগে শুরু করেছি, অন্যান্য জোনেও কাজ হচ্ছে। গত 2 দিনে 1,10,00,000 টাকার সব সাইনের ট্যাক্স জমা করেছে। এটা ব্যাপক জনগণের মধ্যে সাড়া পড়েছে। আশা করি মানুষ যারা জানে না তারাও জেনে নেবেন। বিজ্ঞাপন ট্যাক্স, সব সাইন, প্রজেক্ট সাইন, লাইট বক্স, এলইডি সব কিছুই ট্যাক্সেবল। 2016 সাল থেকে এটা ট্যাক্সেবল। আপনারা দেখছেন 1 ঘন্টা বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা যা থাকছে। বরগুনার রিফাত হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক 10 আসামির বিরুদ্ধে রায় 30 সেপ্টেম্বর। স্ত্রী মিন্নির জামিন বহাল। রাখাইনে রোহিঙ্গাদের উপর সম্ভাব্য সহিংসতার কথা স্বীকার মিয়ানমারের। তদন্ত শুরু করেছে সেনাবাহিনী।
কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ধরলা নদীর পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে আবারও বন্যা দেখা দিয়েছে। পানি বাড়ায় কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ী ও উলিপুর উপজেলার প্রায় 50টি চর এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার শত শত একর আমন ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে 30,000 বাসিন্দা। কুড়িগ্রাম সদর উপজেলার সারডোব বন্যা নিয়ন্ত্রণ বাঁধে 30 মিটার অংশ ভেঙে অন্তত 10টি গ্রামে পানি ঢুকে পড়েছে। এছাড়া তীব্র ভাঙন ঝুঁকিতে পড়েছে মোঘলবাসা এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। তিস্তার ভাঙন চলছে বজরা, থেত্রাই সহ কয়েকটি এলাকায়। এসব এলাকায় গত দুদিনে শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় আরও 2-3 দিন পানি বাড়তে পারে। এইবার নিয়ে পানি আমার এখানে 8 বার পানি আসলো গেল, এইরকম করে এই রাস্তাঘাট সিঁড়ি টিড়ি সারকার হয়ে গেছে। এখন সব বাড়ি থেকে বাইর হওয়ার মতো কোনো আমার পথ নেই। পানি খান থেকে বন্যা বাড়িঘর ডুবিয়েছে, বাচ্চা কোচা নিয়ে খুব সমস্যায় আছি। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায় 30 সেপ্টেম্বর। দুপুরে শুনানি শেষে রায়ের তারিখ ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নির জামিন বহাল রাখা হলেও তাকে আইনজীবীর জিম্মায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তি খণ্ডনের শেষ দিনে আসামি পক্ষের আইনজীবীদের দেয়া নানা যুক্তির বিপক্ষে পাল্টা যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। যুক্তিতর্ক শেষে 30 সেপ্টেম্বর প্রাপ্তবয়স্ক 10 আসামির বিরুদ্ধে মামলার রায়ের দিন নির্ধারণ করেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুজিবুল হক কিসলু জানান, মামলার তদন্ত কর্মকর্তা সহ 76 সাক্ষীর সবাই সাক্ষ্য দিয়েছেন। এদিকে সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগে আদালতে মিন্নির জামিন বাতিলের আবেদনের শুনানিও হয়েছে। এ সময় জামিন বহাল রাখে আদালত, তবে রায় ঘোষণার আগ পর্যন্ত তাকে বরগুনার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল বারী আসলামের জিম্মায় থাকতে হবে। গত বছরের 26 জুন বরগুনায় সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। আজ বিশ্ব ওজোন দিবস। অতি বেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষাকারী বায়ুমণ্ডলের এই স্তর ধীরে ধীরে ক্ষতির মুখে পড়ছে। গবেষকরা বলছেন, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, অ্যারোসল স্প্রে ব্যবহারে বায়ুমণ্ডলের উপরে থাকা ওজোনের স্তরে গর্ত সৃষ্টি হচ্ছে। তবে আশার কথা, বাংলাদেশের শিল্প কারখানায় এ ধরনের ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার প্রায় অর্ধেকে নেমে এসেছে। বায়ুমণ্ডলের ওপরের দিকে আছে ওজোন স্তর, যা সূর্য থেকে নির্গত ক্ষতিকর রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়। অথচ এই স্তরে বেশ কিছু বড় বড় গর্ত তৈরি হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, এর মূল কারণ হল কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোফ্লোরোকার্বন ও সালফারের ব্যবহার। বিশ্বজুড়ে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, অ্যারোসল স্প্রেতে এই রাসায়নিক ব্যবহার বছরে 10 থেকে 15% হারে বাড়ছে। এতে এইচএফসি গ্যাসের ব্যবহার ও বায়ুমণ্ডলে তার নিঃসরণও ক্রমাগত বাড়ছে। এর প্রভাবে মানবদেহের ত্বকের ক্যান্সার থেকে শুরু করে চোখেরও বড় রকমের ক্ষতি হয়। যে সকল কেমিক্যাল ওজোন স্তর ফুটো করার জন্য দায়ী, সেগুলো তো আমরাও ব্যবহার করছি। আমাদের বিশেষ করে এসি, রেফ্রিজারেটর, তারপর অ্যারোসল, সেগুলো তো আমরা মার্কেটে নিয়ে আসছি। এখন আমাদের উচিত হবে সেগুলোর বিকল্প ব্যবহার করা। তবে প্রায় সকল ওজোন স্তর ক্ষয়কারী দ্রব্যই বেশি ক্ষমতা সম্পন্ন গ্রিনহাউস গ্যাস হিসেবেও চিহ্নিত। তাই 2016-তে রুয়ান্ডার রাজধানী কিগালিতে বিশ্বব্যাপী ক্লোরোফ্লোরোকার্বন সহ ক্ষতিকর দ্রব্যের ব্যবহার নামিয়ে আনতে 200 দেশ ঐক্যমতে পৌঁছে। এতে করে পৃথিবী থেকে প্রায় 135 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড সমপরিমাণ গ্যাস নিঃসরণ হ্রাস করা সম্ভব হয়েছে। আর বাংলাদেশে এরই মধ্যে অ্যারোসল, কীটনাশক, ইনহেলার, রেফ্রিজারেটর ও এসি সহ বেশ কিছু পণ্য এইচএফসি মুক্ত উৎপাদন হচ্ছে। 10 বছর আগে যে পরিমাণ রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং আমরা ইম্পোর্ট করতাম, এখন কিন্তু সেভাবে হয় না। ইভেন যে সুপার মার্কেটগুলিতে এইচভ্যাক সিস্টেম, সেন্ট্রাল কুলিং সিস্টেম, হসপিটালগুলিতে সেন্ট্রাল কুলিং সিস্টেম, সেটাও কিন্তু আমাদের টেকনিশিয়ানরাই কিন্তু বানাচ্ছে। এখন আমরা বাইরের টেকনিশিয়ান কিন্তু আনছি না। এবং আমাদের প্রোডাক্টের যদি মান আপনি চিন্তা করেন, তাহলে আমাদের প্রোডাক্টের মান কিন্তু আন্তর্জাতিক মানের। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক গবেষণায় দেখা যায়, করোনাকালে দূষণ কমেছে, ওজোন স্তরে যে গহ্বর সৃষ্টি হয়েছিল তা ধীরে ধীরে মেরামত হচ্ছে। এতে পৃথিবীর পরিবেশ ও জীব জগতে বড় রকমের বিপর্যয় হাত থেকে রক্ষা পাবে। বিশেষজ্ঞদের দাবি, 2050 সালের মধ্যে 7000 টন কার্বন ডাই অক্সাইড পৃথিবী থেকে কমিয়ে ফেলা সম্ভব। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর নানা জায়গা থেকে শক্তিশালী খনন যন্ত্র দিয়ে অবৈধভাবে বালুমাটি তোলার অভিযোগ উঠেছে সরকার দলীয় লোকজনের বিরুদ্ধে। এতে নদীতে বিলীন হচ্ছে জমি ও স্থাপনা, নষ্ট হচ্ছে পরিবেশ। পৌর মেয়রের দাবি, প্রশাসনকে জানানো হলেও নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা।
মানিকগঞ্জের ঐতিহ্যবাহী কালীগঙ্গা নদীর তরা খ অঞ্চলে শক্তিশালী খনন যন্ত্র দিয়ে এভাবেই বালু তোলার কাজ চলে রাতের আধারে। ইজারাদার স্থানীয় যুবলীগের আবুল বাশার, কেন্দ্রীয় যুবলীগ সদস্য মনিরুল ইসলাম খান মনি ও জেলা ছাত্রলীগ নেতা এম এ আকাশ। অন্যদিকে তরা ক অঞ্চল থেকে বালু তুলছেন মেহেদী হাসান সম্রাট ও জেলা পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা শামীম হোসেন। তারা এলাকায় স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক ও সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়ের ঘনিষ্ঠজন। ব্রিজের ওই পার সবন সাপ নাকি তার লোকজন দিয়ে করতেছে, আবার ব্রিজের এই পশ্চিম পার দুর্জয়ের লোকজন দিয়ে এই ব্যবসাটা করতেছে। আমরা কৃষি মানুষের কাছে অস্ত্র আছে, তাকে শক্তি আছে, তার জোর করে দেখেন শত শত জাহাজ লাগিয়ে রাখছে এখনো। স্থানীয়দের অভিযোগ, ব্যক্তি মালিকানাধীন নদী ভাঙা জমি থেকে 7 থেকে 8টি শক্তিশালী খনন যন্ত্র অস্থায়ীভাবে বসিয়ে বালু মাটি তোলা হয়। অপরিকল্পিত এই খননের কারণে এরই মধ্যে নদী পাড়ের কয়েকশো বিঘা ফসলি জমি, বসতবাড়ি, মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ মাঠ নদীতে বিলীন হয়েছে। ভাঙন ঝুঁকিতে আছে 2টি বিদ্যালয় ভবন, বাজার ও 21 জেলার সঙ্গে সেখানকার যোগাযোগের একমাত্র মাধ্যম তরা সেতু। এতে শঙ্কিত পরিবেশবাদীরাও। নদীর পাড়ের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, নদীরও ক্ষতি সাধিত হচ্ছে। পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে কোনো উন্নয়ন করা যাবে না। প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন করেছেন, লিখিত অভিযোগও দেওয়া হয়েছে প্রশাসনের কাছে। আর পৌর মেয়রের অভিযোগ, অবৈধ ড্রেজিং বন্ধে নিষ্ক্রিয় প্রশাসন। এই ডিসি, তার আগের ডিসি সবাইকে আমি বলেছি এবং তাদেরকে স্পটও নিয়েছি, আসুন দেখুন কি অবস্থা, এটা একটা বিধি ব্যবস্থা করুন, কিন্তু কি কারণে জানি না এটা কোনো বিধি ব্যবস্থা আজও হয় নাই। অভিযোগ মানতে নারাজ যুবলীগ নেতা মেহেদী হাসান সম্রাট। আর সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়ও স্পষ্ট করে জানালেন, অবৈধ কাজে জড়িতদের দেওয়া হবে না কোনো প্রশ্রয়। আমরা কারো ক্ষতি করে কোনো মাটি উত্তোলন করি না, এরকম কমপ্লেন আমাদের কাছে লোক আসে নাই যে ভাই আমার বাড়ি ভাঙতেছে বা করতেছে, এরকম কোনো কমপ্লেন আসে নাই। কারণ আমরা সরকারি নিয়ম মাফিক আমরা মাটি কাটতেছি। প্রশাসন থেকে জানা হয়, প্রশাসন থেকে জায়গা বুঝিয়ে দেওয়া হয়, সেখান থেকে কারো যদি কোনো অভিযোগ থাকে তারা উপজেলায় অভিযোগ করলে জেলাটাতে জমা আছে, তারা বিষয়টা দেখবে। আমার আশেপাশে থাকুক বা দূরে থাকুক, তাদের ব্যাপারে যদি মনে করে প্রশাসন ব্যবস্থা নিবে। ফসলি জমি কিংবা সেতু, কালভার্ট সহ যে কোনো স্থাপনার কাছ থেকে বালু তোলা নিষিদ্ধ হলেও তা মানছেন না মানিকগঞ্জের এসব ঠিকাদাররা। উঠেছে এমন অভিযোগও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের উপর সম্ভাব্য নির্যাতনের কথা স্বীকার করল মিয়ানমার। শুরু থেকে নির্যাতন বা গণহত্যার কথা অস্বীকার করলে এবার নতুন করে এ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে দেশটির সেনাবাহিনী। 2016 এবং 2017 সালে হওয়া এসব নির্যাতনের ঘটনা তদন্ত করা হচ্ছে বলে মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমে এক বিবৃতিতে জানায় মিয়ানমার সেনাবাহিনী। বিবৃতিতে বলা হয়, সরকার গঠিত কমিশনের একটি প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে। ওই প্রতিবেদনে মিয়ানমারের সেনাদের যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে সহিংসতার তদন্তের ক্ষেত্র আরও প্রসারিত করা হচ্ছে। এই তদন্তের আওতায় মংরু এলাকার গ্রামগুলোতে নির্যাতনের অভিযোগও খতিয়ে দেখা হবে। গত 24 ঘন্টায় বিশ্বে করোনায় প্রায় 6,000 প্রাণহানি হয়েছে। নতুন শনাক্ত হয়েছে 2,75,000। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু 9,38,000। মোট আক্রান্ত এখন 2,97,00,000-এরও বেশি। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 50 লাখ। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 91,000-এরও বেশি রোগী। নতুন 1283 জন নিয়ে দেশটিতে এখন প্রাণহানি 82,000-এরও বেশি। যুক্তরাষ্ট্র, ব্রাজিলে টানা 3 দিন কম থাকার পর মঙ্গলবার আবারও বেড়েছে মৃতের সংখ্যা। দুই দেশেই গত 24 ঘন্টায় 1100-রও বেশি মানুষ মারা গেছে। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় নভেম্বর মাস পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কানাডা। বিস্তার বাড়ায় গ্রিসের এথেন্সে কড়াকড়ি আরোপ করা হয়েছে। অর্থনীতি বাঁচাতে অভ্যন্তরীণ ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে অফিস আদালত খুলে দিয়েছে জিম্বাবুয়ে। 1 মাসের মধ্যেই করোনার ভ্যাকসিন প্রস্তুত হতে পারে, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার পেনসিলভানিয়ায় ভোটারদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে তিনি এই দাবি করেন। ট্রাম্প বলেন, ভ্যাকসিন প্রস্তুত হতে 3 থেকে 4 সপ্তাহ লাগতে পারে। যদিও এর আগে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে করোনার ভ্যাকসিন প্রস্তুত হতে 4 বা 8 সপ্তাহ লাগতে পারে বলে দাবি করেছিলেন ট্রাম্প। তবে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচি বলছেন, চলতি বছরের শেষ দিকের আগে ভ্যাকসিন প্রস্তুত সম্ভব নয়। এদিকে ডেমোক্র্যাটদের অভিযোগ, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এগিয়ে থাকতে করোনার ভ্যাকসিনে অনুমোদন দিতে তাড়াহুড়ো করছেন ট্রাম্প। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং গবেষকদের উপর রাজনৈতিক চাপ প্রয়োগ করছেন তিনি।
জাপানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন দেশটির সাবেক মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা। শারীরিক অসুস্থতার কারণে তার পূর্বসূরি শিনজো আবের পদত্যাগের পর প্রধানমন্ত্রী পদে সহজ জয় পান সুগা। পার্লামেন্ট সদস্যদের দেওয়া 462টি বৈধ ভোটের মধ্যে 314টি যায় ইয়োশিহিদে সুগার পক্ষে। এর আগে সোমবার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রধান হিসেবে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। নতুন প্রধানমন্ত্রী হিসেবে সুগা 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। বর্তমান মেয়াদ পূরণের 1 বছর আগেই শারীরিক অসুস্থতার কারণে 28 আগস্ট পদত্যাগ করেন দীর্ঘদিনের জাপানের ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শিনজো আবে। বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের ভাগ্য নির্ধারণ হতে পারে আজ। লঙ্কান কোভিড টাস্ক ফোর্সের সাথে বৈঠকে বসেছেন দেশটির ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। টাইগার ক্রিকেটারদের জন্য করোনা স্বাস্থ্যবিধি বিষয়ে শ্রীলঙ্কার দেয়া কঠিন শর্ত না মেনে শক্ত অবস্থান নেয় বিসিবি। তাতেই লঙ্কান বোর্ড নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে। দেশটির ক্রীড়ামন্ত্রীও শর্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন। 14 দিনের কোয়ারেন্টিনের বদলে সর্বোচ্চ 7 দিন করা, ক্রিকেটারদের অনুশীলনের ব্যবস্থা, সফরের সদস্য সংখ্যা বাড়ানো সহ বেশ কিছু দাবি না মানলে সফরে না যাওয়ার সিদ্ধান্ত বিসিবির। লঙ্কান বোর্ডের সাথে শুরুতে এ নিয়ে বিরোধ না থাকলেও বাগড়া বাঁধায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কোভিড টাস্কফোর্সের সঙ্গে লঙ্কা ক্রিকেট বোর্ডের সভা থেকে ইতিবাচক কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করা হচ্ছে। শ্রীলঙ্কার কঠিন শর্তে সফরে যেতে রাজি নয় বিসিবি। এখন লঙ্কান বোর্ডের কাছ থেকে উত্তরের অপেক্ষা। লঙ্কা বাংলা সিরিজের ভাগ্য নির্ধারণ হতে পারে আজ। সফর নিয়ে বিসিবির শক্ত অবস্থানকে স্বাগত জানিয়েছেন শাহরিয়ার নাফিজ ও তুষার ইমরান। একই সঙ্গে ঘরোয়া ক্রিকেট ফেরাতে সভাপতি নাজমুল হাসান পাপনের মন্তব্য আশাবাদী করেছে তাদের। ওরা যে টার্মস এন্ড কন্ডিশনসটা দিয়েছে এইটা ইতিহাসে বিরল এবং এটা দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্ভব না। বিসিবির শক্ত অবস্থান লঙ্কান বোর্ডকে নড়ে বসতে বাধ্য করেছে। দেশটির ক্রীড়ামন্ত্রী শর্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন, কিন্তু তাতে বিধিনিষেধ শিথিল হবে তো? এই সিরিজ নিয়ে আশার কথা শোনাতে পারছে না লঙ্কান মিডিয়া। কোনো আন্তর্জাতিক ম্যাচ ছাড়াই বছর শেষের শঙ্কার খবরও ছেপেছে ওরা। শ্রীলঙ্কার কঠিন শর্তে যদি সিরিজ ভেস্তে যায় তাহলে দায়টা কার? বিসিবি শক্ত অবস্থানের পক্ষে মত ক্রিকেটারদের। জাতীয় দলের শ্রীলঙ্কা সফর হলেও ভালো, আর না হলে অবশ্যই এই শর্তগুলোর কারণে হবে না। তো আমার অবস্থা একদমই স্পষ্ট, যদি সফর হয় তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ভালো, তবে এতগুলো শর্ত মেনে এই সফর করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনি 3টা টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছেন, সেখানে গিয়ে যদি প্র্যাকটিস ম্যাচ খেলতে না পারেন, প্র্যাকটিস ভালোভাবে প্র্যাকটিস না করতে পারেন, তাহলে কিন্তু রেজাল্ট করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে পাপনমার সাথে আমি পুরোপুরি একমত। শ্রীলঙ্কা সফর না হলে ফাঁকা সময়ের জন্য বিকল্প ভেবে রেখেছে বিসিবি। দ্রুতই ফিরবে ঘরোয়া ক্রিকেট, সেই আশ্বাস দিয়েছেন বোর্ড প্রধান। তাতে সুযোগ তৈরি হচ্ছে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের। ঢাকা প্রিমিয়ার লিগটা যে বন্ধ হয়ে আছে 1 রাউন্ড হওয়ার পর থেকেই, আমাদেরও অনেক দিনের দাবি ছিল যে ক্রিকেট যদি ফেরে, ক্রিকেটকে যদি ফেরানো হয় ঢাকা প্রিমিয়ার লিগ দিয়েই যেন ফেরানো হয়। আমরা যারা জাতীয় দলে এই মুহূর্তে নেই, আমরা সবাই খুব অধীর আগ্রহ অপেক্ষা করছি কবে ঘরোয়া ক্রিকেট শুরু হবে। একে তো খেলা হচ্ছে না, পাশাপাশি আর্থিক ব্যাপারটা তো রয়েছে। ক্রিকেটারদের সংগঠন কোয়াবো বিসিবির উদ্যোগে আশার আলো দেখছে। নিজেদের মধ্যে আলাপ সেরে শিগগিরই ঘরোয়া ক্রিকেট ফেরানোর রূপরেখা তৈরি করবে তারা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অঘোষিত ফাইনালে সিরিজের শেষ ওডিআইতে মুখোমুখি ইংল্যান্ড অস্ট্রেলিয়া। ম্যানচেস্টারে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। 2015 সালে ইংল্যান্ডের মাটিতে সবশেষ সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। এবার জয় দিয়ে দীর্ঘদিনের আক্ষেপ ঘোচাতে মরিয়া অ্যারন ফিঞ্চের দল। বিশ্বকাপ সুপার লিগের এই ম্যাচটি জিতলে যোগ হবে 10 পয়েন্ট। সিরিজ নির্ধারণী ম্যাচে অজি একাদশে ফিরতে পারেন স্টিভেন স্মিথ। অন্যদিকে ইংল্যান্ডের প্রেরণা দ্বিতীয় ম্যাচের ঘুরে দাঁড়ানো। যদিও টপ অর্ডার নিয়ে ভোগান্তিতে ইংল্যান্ড, টি-20 দুর্দান্ত পারফর্মার জস বাটলার টানা 2 ম্যাচে ব্যর্থ। প্রথম ওডিআইতে বেয়ারস্ট্রো বেলিংস আশা জাগালেও পরের ম্যাচে হতাশ করেছেন। দলবদলে কোনো ফুটবলার কেনেনি রিয়াল মাদ্রিদ। নতুন মৌসুমে তার প্রভাব পড়ার শঙ্কা এখন আরও জোরালো হলো। প্রতিটি পজিশনের জন্য বিকল্প চিন্তা জিদানের। ফ্রন্টলাইনে বেনজেমা ছন্দ হারালে বাকিরা হাল ধরতে পারবেন তো? ফিটনেস নিয়ে ভোগান্তি কাটিয়ে হ্যাজার্ডের সেরাটা দিতে না পারলে বিপাকে পড়বে চ্যাম্পিয়নরা। টানা খেলার ধকলে আছে ইনজুরির শঙ্কাও। তাতে বাড়তি চাপ ক্যাসেমিরো আর মার্সেলোর ওপরেই থাকছে। নতুন রূপে সান্তিয়াগো বার্নাবু, আর এজন্য বড় অঙ্কের খরচ রিয়াল মাদ্রিদের। সাথে যোগ হয়েছে করোনা পরিস্থিতি। সব মিলিয়ে এই দলবদলে একেবারে নিশ্চুপ লস ব্লাঙ্কোস। ফ্লোরেন্তিনো পেরেজের আমলে যা প্রথম।
রোববার লা লিগা মিশন শুরু। শ্রেষ্ঠত্বের লক্ষ্যে জিদানের দল কতটা প্রস্তুত, এক গাদা প্রশ্নের উত্তর খুঁজতে হিমশিম খেতে হচ্ছে জিদানকে। ফ্রন্টলাইন নিয়ে চিন্তা সবচেয়ে বেশি। স্কোরার সংকট ভোগাতে পারে এই মৌসুমে। গতবার বেনজেমার ধারাবাহিকতায় রক্ষা পেয়েছে গ্যালাক্টিকোস। এবারও ফ্রেঞ্চ ফরওয়ার্ডই বড় ভরসা। ভিনিসিয়াস, আসেনসিও কিংবা স্কোর সমর্থন না পেলে কাজটা কঠিন হবে চ্যাম্পিয়নদের জন্য। মুটিয়ে গেছেন এডেন হ্যাজার্ড। ইনজয়ের সঙ্গে লড়াই কমেছে স্বাভাবিক গতি। তাকে নিয়ে রোনালদোর শূন্যতা পূরণের যে স্বপ্ন দেখেছিল মাদ্রিদ, তার ধারে কাছে নেই বেলজিয়ান তারকা। গেম চেঞ্জার ট্যাগের প্রতিদান এবার দিতে পারবেন তো? সেজন্য ফিট থাকা সবচেয়ে জরুরি। চিন্তার কারণ হতে পারেন ক্যাসেমিরো। টানা ধকলে কতটা ফিট থাকতে পারবেন তার বিকল্প নেই জিদানের হাতে। টনি ক্রুস, ভেদে ভালভার্দে ফর্মে না থাকলে চাপ আরও বাড়তে পারে ক্যাসেমিরোর ওপর। এই ব্রাজিলিয়ান না থাকলে হোল্ডিং মিডফিল্ডে প্রাণ হারাবে রিয়াল। রাইট ব্যাকেও তেমন অপশন নেই। কারভাল ইনজুরিতে পড়লে বিপদ বাড়বে জিদানের। জরুরি প্রয়োজনে ভাস্কেস হয়তো সামলে নেবেন, কিন্তু সেটা কি যথেষ্ট? লেফট ব্যাকে মার্সেলের উপর গুরু দায়িত্ব, যদিও সময়ের সাথে ক্ষিপ্রতা হারিয়ে বসেছেন এই ব্রাজিলিয়ান। জিদানের নতুন মৌসুমের লাইন আপ কেমন হবে সেই ধারণা পাওয়া যাচ্ছে। 4-3-3 ফরমেশনে আছে নতুনত্ব। সাফল্য ব্যর্থতার হিসেবে গেল মৌসুম মন্দ কাটেনি রিয়ালের। এই মৌসুমে ভালো করার প্রেরণার বিপরীতে বাড়তি চাপও তো আছে। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ষষ্ঠ গ্র্যান্ডমাস্টারে খোঁজে পথ হাতড়ে বেড়াচ্ছে বাংলাদেশ দাবা ফেডারেশন। প্রতিভাবান দাবাড়ুদের বের করতে জেলায় জেলায় হবে দাবা লীগ, আর আয়োজনের অর্থ যোগান দেবে ফেডারেশন, জানিয়েছেন সাধারণ সম্পাদক। আগামী 1 বছরের খসড়া সূচিও তৈরি করা হয়েছে এরই মধ্যে। দেশে দিনকে দিন কমছে দাবার চর্চা। ফেডারেশনের নিয়মিত খেলা হলেও জাতীয় স্কুল দাবা বন্ধ 2013 থেকে। পাইপলাইনে প্রতিভাবান দাবারও নেই বললেই চলে। অভিযোগ আছে খেলা থেকে বিদেশ ভ্রমণেই বেশি গুরুত্ব দেন কর্মকর্তারা। গত 2 বছরে প্রিমিয়ার লিগের প্রাইজ মানিও নাকি বকেয়া পড়ে আছে। করোনার কারণে হয়নি নির্বাচন। অ্যাডহক কমিটিতে পুরনো মুখই বেশি। তারা কি পারবে ষষ্ঠ জিএমের খোঁজ দিতে? ফেডারেশন কর্তারা বলছেন সংখ্যার থেকে এখন মানের দিকেই নজর দেবেন তারা। বেশ কিছু উঠতি খেলোয়াড়ের সম্ভাবনা আছে গ্র্যান্ড মাস্টার হওয়ার জন্য, আন্তর্জাতিক মাস্টার হওয়ার জন্য, ছেলে এবং মেয়ে উভয় পক্ষে। আমরা ওদেরকে সুবিধা দেওয়ার জন্য 3টা গ্র্যান্ড মাস্টার টুর্নামেন্ট করার জন্য আমরা আমাদের পঞ্জিকায় রেখেছি। আমাদের স্পন্সারও আমাদের ফাইনাল হয়েছে। পাশাপাশি আমরা ইউরোপে আমাদের বাচ্চাদেরকে 2-3 মাসের জন্য আমরা পাঠিয়ে প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে যেন বিশেষ করে ইউরোপে অংশগ্রহণ করতে পারেন সেই ব্যবস্থা আমরা নেব। আগামী 1 বছরের সূচির খসড়াও তৈরি করে ফেলেছে ফেডারেশন। জাতীয় রেটিং দাবা লিগসহ প্রায় 20টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা আছে। দেশ বিদেশ মিলে 16টি আন্তর্জাতিক আসরে অংশ নেবে দাবারুরা। এ মাসের শেষ সপ্তাহে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপ দিয়ে শুরু। জেলা দাবা লীগ অনুষ্ঠান করার জন্য আমরা আমাদের ক্যালেন্ডারে রেখেছি। আমরা প্রত্যেকটা জেলাকে আমরা আর্থিক সাপোর্ট দেব যেন তারা প্রতি জেলাতে জেলা দাবা লীগ করে। আমরা আর্থিক সহযোগিতা, আমরা স্পন্সরটা আমরা এখান থেকে ঠিক করে দেব। ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রিমিয়ার ডিভিশন দাবা আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ফেসবুক, ইউটিউব ও টুইটারে চোখ রাখতে পারেন সংবাদের আরও বিস্তারিত দেখার জন্য।